ভাবতে অবাক লাগে যে শহরকে দেখে একদিন সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউ নিজের দেশ করার স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলা আজ ভারতের অন্যতম পিছিয়ে পড়া একটি রাজ্য। বাংলার একসময়কার পরিচয় ছিল নারী শক্তির উত্থানে। ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি কিংবা প্রথম মহিলা পাইলট দুর্বা বন্দ্যোপাধ্যায়, এরা সবাই ছিলেন এই বাংলারই মেয়ে। প্রীতিলতা বদ্দেদার বা কল্পনা দত্তের মতো বিপ্লবীদের সাহস আজও আমাদের গায়ে কাঁটা দেয়। কিন্তু আজ রাজ্যের প্রশাসনিক প্রধান যখন মহিলাদের রাতে ডিউটি করা বা বাইরে বেরোনোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন, তখন যেন সেই সোনালী অতীতকেই উপহাস করা হয়। একসময় বাংলা শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে উঠত রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, সত্যজিৎ রায় আর নেতাজির মুখ। কিন্তু আজ বাংলার পরিচয় বদলে গেছে। আজ বাংলার নাম উঠলেই খবরের শিরোনামে আসে এসএসসি দুর্নীতি, বেকারত্বের হাহাকার, আরজি করের বিভীষিকা কিংবা সন্দেশখালির আর্তনাদ। পরিসংখ্যান দেখলে শিউরে উঠতে হয়। গোটা দেশে যেখানে 4 লাখ মানুষ ভিক্ষাবৃত্তি করে, তার মধ্যে 1 লাখই এই পশ্চিমবঙ্গ। বাল্যবিবাহের মতো অভিশাপে রাজ্যের স্থান দেশে দ্বিতীয়। মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড আজ ভেঙে পড়েছে। যে কলকাতা একদিন দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো আর প্রথম ট্রাম লাইন দেখেছিল, আজ সেই পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন সূচকে HDI-তে 28টি রাজ্যের মধ্যে 27 নম্বরে এসে ঠেকেছে। দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক শোষণ এই রাজ্যকে ভেতর থেকে সম্পূর্ণ ফাঁপা করে দিয়েছে। 34 বছরের বামপন্থী শাসনকে উৎখাত করে পরিবর্তনের যে হাওয়া বাংলায় এসেছিল, তার আসল রূপ দেখতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রথম নগ্ন প্রকাশ ঘটে ক্ষমতায় আসার মাত্র 1 বছরের মাথায়। সালটা 2012। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র হোয়াটসঅ্যাপে মুখ্যমন্ত্রীর একটি ব্যঙ্গচিত্র বা কার্টুন শেয়ার করেছিলেন। এই সামান্য একটি কাজের জন্য 60 বছর বয়সী একজন শিক্ষককে শুধু রাতেই গ্রেফতার করা হলো না, বরং লাইভ টেলিভিশনে তাকে মাওবাদী তকমাও দেওয়া হলো। যে ছাত্র সমাজ একদিন এই সরকারের পাশে দাঁড়িয়েছিল, তারা যখন প্রশ্ন তুলল কোথায় গেল বাকস্বাধীনতা, কোথায় গেল সিপিএমের গুন্ডামি দূর করার প্রতিশ্রুতি, তখন মুখ্যমন্ত্রী তাদেরও সিপিএমের দালাল বলে দাগিয়ে দিলেন। এমনকি যে সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাদেরও পরের দিন জেলে পোড়া হলো। বামেরা মানুষের কথা শুনত না বলেই তাদের বিদায় নিতে হয়েছিল। কিন্তু ক্ষমতা পাওয়ার পর এই একটি কার্টুন কাণ্ড প্রমাণ করে দিল, বর্তমান সরকারও কোনো প্রশ্ন, কোনো সমালোচনা সহ্য করতে নারাজ। কিন্তু এই গল্পটা শুধু একজন রাজনীতিবিদের নয়, এটা সেই বাংলার পতনের গল্প, যে বাংলার অতীত এতটাই গৌরবময় ছিল যে আজকের এই ভগ্নপ্রায় দশা দেখলে চোখে জল আসে। ইতিহাসের এই নির্মম সত্যির আরও গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, কমেন্টে জানান এই অবক্ষয় নিয়ে আপনার কি মত। 1700 ও অষ্টাদশ শতাব্দীতে ফিরে গেলে দেখা যাবে গঙ্গা আর ব্রহ্মপুত্রের পলিমাটিতে গড়ে ওঠা এই বাংলা ছিল গোটা বিশ্বের বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এশিয়ার মোট রপ্তানি হওয়া কাঁচা রেশমের 80% তৈরি হতো এখানে। ঢাকার মাসলিন আর মুর্শিদাবাদের রেশম নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মার্কো পোলোর মতো পর্যটকরা। ফরাসি পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ের তো স্পষ্ট লিখেছিলেন, 1700 শতাব্দীর বাংলা মিশরের চেয়েও বেশি ধনী। ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ম্যাডিসনের রিপোর্ট অনুযায়ী সেই সময়ে বিশ্ব অর্থনীতিতে, গ্লোবাল জিডিপিতে বাংলার একার অবদান ছিল 12%। রোমান সম্রাজ্ঞী থেকে শুরু করে মিশরের রানী ক্লিওপ্যাট্রা, সবার গায়েই শোভা পেত বাংলার মাসলিন। বাংলার জাহাজ নির্মাণের প্রযুক্তি এতটাই উন্নত ছিল যে ব্রিটিশরা তা নকল করে নিজেদের নৌবাহিনীকে শক্তিশালী করেছিল। শুধু অর্থে নয়, জ্ঞানেও বাংলা ছিল বিশ্বজয়ী। 1817 সালে গড়ে ওঠা হিন্দু কলেজ ছিল এশিয়ার প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সমগ্র এশিয়াকে পথ দেখিয়েছিল। এখান থেকেই দেশ পেয়েছিল প্রথম MA, প্রথম PhD। এই বাংলার বুকেই সত্যেন্দ্রনাথ বসু আইনস্টাইনের সাথে কাজ করেছিলেন, যার নাম জড়িয়ে আছে গডস পার্টিকেল বা হিগস বোসনের সাথে। জগদীশচন্দ্র বসু মার্কনিরও 2 বছর আগে 1895 সালে রেডিও ওয়েভ ট্রান্সমিট করে বিশ্বকে চমকে দিয়েছিলেন। সমাজ সংস্কারের রাজা রামমোহন রায়ের সতীদাহ প্রথা রদ কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন, বাংলা সবসময় ভারতের চেয়ে 100 বছর আগে থেকেছে। আর এই সমস্ত মেধার চূড়ান্ত রূপ ছিলেন সুভাষচন্দ্র বসু। 1920 সালে ব্রিটিশদের সবচেয়ে কঠিন পরীক্ষা ICSE তিনি গোটা ব্রিটিশ সাম্রাজ্যে 4র্থ স্থান অধিকার করেছিলেন। তার সামনে ছিলেন মাত্র 3 জন ইংরেজ। এত বড় সাফল্যের পরও তিনি দেশের স্বাধীনতার জন্য সেই মর্যাদাপূর্ণ ICS চাকরি তিনি হেলায় প্রত্যাখ্যান করেছিলেন। 1947 সালে যখন ভারত স্বাধীন হয়, বাংলা ছিল দেশের সবচেয়ে শিল্পোন্নত রাজ্য। সমগ্র ভারতের মোট শিল্প উৎপাদনের 27% আসত একা বাংলা থেকে।
টাটা স্টিল, বাটা, আইটিসি, হিন্দুস্তান মোটরস, দেশের তাবড় তাবড় কোম্পানির ম্যানুফ্যাকচারিং হাব ছিল এই বাংলা। ভারতের সবচেয়ে বড় বন্দর ছিল কলকাতায়। হাওড়াকে বলা হতো প্রাচ্যের ম্যানচেস্টার। 1960 সাল পর্যন্ত বাংলা একটি উন্নত রাজ্য হিসেবেই মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। জাতীয় জিডিপিতে বাংলার অবদান ছিল 10.5%। মানুষের মাথাপিছু আয়ও ছিল জাতীয় গড়ের চেয়েও বেশি। কলকারখানাগুলো রমরমিয়ে চলছিল। গোটা দেশের কাছে বাংলা ছিল উন্নয়নের এক আইডিয়াল মডেল। কিন্তু এরপর এলো 1967 সাল। তখন বাংলায় কংগ্রেস ক্ষমতায়। হঠাৎ এক ভয়াবহ খাদ্য সংকট গোটা রাজ্যকে নাড়িয়ে দিল। চাল, গম সবকিছুর দাম আকাশ ছোঁয়া। ক্ষুধার্ত মানুষ রাস্তায় নেমে এলো। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। অন্যদিকে রিফিউজি বা উদ্ভাসু সমস্যা জ্বলন্ত রূপ নিয়েছে। এই ক্ষোভের আগুনেই 1967 সালের নির্বাচনে বাংলায় প্রথমবার হারল কংগ্রেস। গড়ে উঠল বাম এবং অন্যান্য দলের জোট যুক্তফ্রন্ট। কিন্তু এই সরকার টিকল মাত্র 9 মাস। শরিকি কন্দলে সরকার পড়ে গেল এবং বাংলায় জারি হল রাষ্ট্রপতি শাসন। এই রাজনৈতিক অস্থিরতার মাঝেই এমন কিছু ঘটনা ঘটেছিল যা গোটা দেশকে শিউরে উঠতে বাধ্য করেছিল। 1969 সালে প্রবাদপ্রতিম অভিনেতা অশোক কুমার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন। দর্শকের ভিড়ে ঠাসা সেই অনুষ্ঠানে হঠাৎই একদল দুষ্কৃত ও রাজনৈতিক ক্যাডার ঢুকে পড়ে। শুরু হয় চরম তাণ্ডব, ভাঙচুর, মহিলাদের ওপর পাশবিক অত্যাচার করা হয়। পরের দিন লেকের আশেপাশে একাধিক মৃতদেহ আর মহিলাদের শাড়ি গয়না পরে থাকতে দেখা যায়। আর সেই সময় বামপন্থী নেতা জ্যোতি বসুর মন্তব্য হিসেবে যা শোনা গিয়েছিল তা হলো এগুলো বুর্জোয়াদের বিরুদ্ধে সর্বহারাদের উত্থান। নৈরাজ্য এখানেই থামেনি। এই পর্বেই রাইটার্স বিল্ডিংয়ের সামনে দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি আদিত্য বিক্রম বিড়লার গাড়ি আটক করা হয়। তাকে গাড়ি থেকে নামিয়ে হেনস্থা করা হয়, জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং কার্যত অর্ধনগ্ন অবস্থায় তাকে রাস্তায় হাঁটানো হয়। চরম অপমানিত এই শিল্পপতি সেদিনই ফ্লাইট ধরে বম্বে ফিরে যান এবং নিজের সমস্ত বিনিয়োগ বাংলা থেকে প্রত্যাহার করেন। তিনি আর কখনো কলকাতায় ফিরে আসেননি। এবার একবার ভেবে দেখুন, এমন একটা রাজ্যে কোন শিল্পপতি বিনিয়োগ করতে চাইবেন? 1977 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী হলেন জ্যোতি বসু। আর এখান থেকেই বাংলার অর্থনীতির কফিনের শেষ পেরেক পোঁথার কাজ শুরু হয়। সিপিএমের শ্রমিক সংগঠন C2 গোটা বাংলায় এমন এক সংস্কৃতি তৈরি করে যেখানে কথায় কথায় শুরু হয় ধর্মঘট আর লকআউট। কারখানার মালিকদের ঘেরাও করা শুরু হয়। শারীরিক নিগ্রহ হয়ে দাঁড়ায় রোজকার ঘটনা। 80-র দশকে বাংলায় প্রতি বছর গড়ে 100-রও বেশি ধর্মঘট হতো। হিন্দুস্তান মোটরস ধুঁকতে ধুঁকতে একদিন বন্ধ হয়ে গেল। বাটা তাদের উৎপাদন অন্য রাজ্যে সরিয়ে নিল। বার্ন স্ট্যান্ডার্ডের মতো বড় বড় ইঞ্জিনিয়ারিং কোম্পানি একে একে ঝাঁপ ফেলল। আর বামপন্থীরা এই ধ্বংসযজ্ঞ চালালো অত্যন্ত গর্বের সাথে। তাদের স্লোগান ছিল কম্পিউটার চলবে না, অর্থাৎ কম্পিউটার এলে মানুষের চাকরি যাবে। 80-র দশকে যখন গোটা ভারত আইটি রেভলিউশনের জন্য তৈরি হচ্ছে, তখন বাংলার বামপন্থীরা ব্যাংকে কম্পিউটার বসানোর বিরোধিতা করছে। শুনলে অবাক হবেন, ব্যাঙ্গালোর ভারতের আইটি হাব হওয়ার আগে এই প্রস্তাব এসেছিল বাংলার কাছেই। কিন্তু তৎকালীন বাম সরকার তা শটান প্রত্যাখ্যান করে। শুধুমাত্র এক গুঁয়ে রাজনৈতিক মতাদর্শের কারণে একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হলো। বামপন্থীরা বাংলায় এক অভেদ্য ক্যাডার সিস্টেম তৈরি করেছিল। পাড়ার ক্লাব, পঞ্চায়েত, এমনকি রেশন দোকান পর্যন্ত চলে গিয়েছিল সিপিএমের লোকাল নেতাদের কবজায়। যে কোনো ভিন্ন মতকে চরম সহিংসতার সাথে পিষে ফেলা হতো। পরিসংখ্যান বলছে 1977 থেকে 2011 সালের মধ্যে বাংলায় 28,000-এর বেশি রাজনৈতিক খুন হয়েছে। এই সংখ্যাটা জাতীয় স্তরের পাঞ্জাবের সন্ত্রাসবাদ বা কাশ্মীরের জঙ্গিবাদের চেয়েও ভয়াবহ। কিন্তু জাতীয় স্তরের মিডিয়া কখনো এই নিয়ে সেভাবে সরব হয়নি। বাদ যায়নি শিক্ষা ব্যবস্থাও। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর, প্রেসিডেন্সি সব জায়গায় যোগ্যতার চেয়ে বড় হয়ে দাঁড়ালো পার্টি লাইন। অধ্যাপক হওয়ার জন্য মেধার চেয়ে পার্টি মিটিংয়ে হাজিরা দেওয়া আর মার্ক্সবাদী মতাদর্শের পক্ষে গবেষণাপত্র লেখা বেশি জরুরি হয়ে পড়ল। বাংলার তীক্ষ্ণ মেধার অধ্যাপকরা হতাশ হয়ে পাড়ি দিলেন দিল্লি, জেএনইউ কিংবা বিদেশের নামিদামি বিশ্ববিদ্যালয়। 1960 সালে যে বাংলার সাক্ষরতার হার মহারাষ্ট্রের চেয়ে বেশি ছিল, 2011 সালে সেই বাংলা মহারাষ্ট্রের চেয়ে পিছিয়ে পড়ল। জাতীয় জিডিপিতে বাংলার অবদান 10.5% থেকে নেমে দাঁড়ালো 6.5%। মাথাপিছু আয় চলে গেল জাতীয় গড়েরও নিচে। এক সময়ের শিল্পের পীঠস্থান পরিণত হলো শিল্পের সমস্যানে। টানা 34 বছর পর বাংলার মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল। তারা দেওয়ারে ঠেক দেওয়া অবস্থা থেকে মরিয়া হয়ে খুঁজছিল একটা পরিবর্তন। ঠিক
ঠিক তখনই হাওয়াই চপ্পল আর সাধারণ সাদা শাড়ি পরা এক লড়াকু মহিলা রাস্তায় নেমে এলেন। তিনি বামেদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইয়ের শপথ নিলেন। নিজেকে বাংলার গরিব মানুষের দিদি হিসেবে তুলে ধরলেন আর প্রতিশ্রুতি দিলেন সোনার বাংলা গড়ার। সেই মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নজর দেওয়া যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উত্থানের দিনগুলোতে। 1990 সাল হাজরা মোড়ে আন্দোলন চলাকালীন সিপিএমের এক নেতা লালু আলম তার মাথায় এত জোরে লাঠি দিয়ে আঘাত করেছিল যে তিনি রক্তে ভেসে গিয়েছিলেন। 1 মাস তাকে হাসপাতালে লড়তে হয়েছিল, তবু তিনি দমে যাননি। 1993 সালে যখন পুলিশ তাকে চুল ধরে টেনে হিঁচড়ে রাইটার্স বিল্ডিং থেকে বের করে দিয়েছিল, তখন তিনি নরসিংহা রাওয়ের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রী। অপমানিত মমতা সেদিন রাইটার্সের সামনে দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন, যেদিন মুখ্যমন্ত্রী হয়ে ফিরব সেদিনই এই রাইটার্সে পা রাখব। আর বাংলার সেই ক্লান্ত নিপীড়িত মানুষগুলো প্রথমবার বিশ্বাস করতে শুরু করেছিল হয়তো এই মানুষটাই তাদের এই অন্ধকূপ থেকে টেনে তুলতে পারবে। 1998 সালে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন। তার মনে হয়েছিল কংগ্রেস আসলে সিপিএমের সাইলেন্ট পার্টনার বা নীরব শরিক। যে দল পর্দার আড়ালে সিপিএমের সাথে আপোষ করে, সেই দলে থেকে বাংলার আসল বিরোধী হয়ে ওঠা সম্ভব নয়। তাই জন্ম হল তৃণমূল কংগ্রেসের। পরবর্তীতে তিনি বাজপেয়ীর এনডিএ জোটেও যোগ দেন এবং রেলমন্ত্রী হন। জোট ছাড়া আবার ফেরা, এটা ছিল তার নিজস্ব এক রাজনীতি, যা প্রমাণ করেছিল তিনি কারও তাবেদার নন। এরপর এলো 2006 সাল। এই বছরটি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার সবচেয়ে বড় নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করল। সিপিএম সরকার রতন টাটাকে ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি দিল, কিন্তু অভিযোগ উঠল কৃষকদের সাথে কোনো আলোচনা না করে, উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়েই জোর করে উর্বর কৃষি জমি দখল করা হচ্ছে। কৃষকরা যখন ক্ষোভে ফুঁসে উঠলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে এসে দাঁড়ালেন। একটানা 21 দিন অনশন করলেন তিনি। শেষে 144 ধারা জারি করে তাকে সেখান থেকে সরানো হলো। আগুনের আজ সিঙ্গুর ছাড়িয়ে গিয়ে পড়ল নন্দীগ্রামে, যখন সিপিএমের হারমাধ্যা বাহিনী এবং পুলিশ একযোগে নন্দীগ্রামের কৃষকদের ওপর গুলি চালালো। সে এক বীভৎস দৃশ্য। মহিলাদের সাথে যা করা হলো তা ভাষায় প্রকাশ করার মতো নয়। 141 জন মানুষের প্রাণ গেল এই আন্দোলনে। সিঙ্গুর আর নন্দীগ্রাম দু জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আন্দোলনের মুখ। তার সেই অনশন, পুলিশের সাথে টানাটানি আর মরিয়া লড়াই দেখে শিল্পপতি রতন টাটা বুঝতে পারলেন এখানে কারখানা করা সম্ভব নয়। তিনি তার স্বপ্নের ন্যানো কারখানা সিঙ্গুর থেকে গুটিয়ে নিয়ে চলে গেলেন গুজরাটে, যেখানে নরেন্দ্র মোদী মাত্র 24 ঘন্টার মধ্যে তাকে জমি দিয়েছিলেন। এরপর এলো 2011 সাল। বাংলায় ঘটল সেই ম্যাজিক যা গত 34 বছরে কেউ কল্পনা করতে পারেনি। অবশেষে পতন হলো সিপিএমের লাল দুর্গের। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলার মানুষ বিশ্বাস করেছিল এবার হয়তো সত্যি একটা পরিবর্তন আসবে। যে বাংলা একদিন সারা ভারতকে ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস ছিল, তারা স্বপ্ন দেখেছিল সেই বাংলা আবার নিজের হারানো গৌরব ফিরে পাবে। কিন্তু যা ঘটল তা ছিল কল্পনারও অতীত। যে ক্যাডাররা 34 বছর ধরে গ্রামে গ্রামে সিপিএমের লাল ঝান্ডা ধরত, যারা তোলাবাজি করত, বুথ দখল করে ছাপ্পা ভোট দিত, তারা রাতারাতি ভিড়ে গেল তৃণমূলে। কারণ তারা জানত ক্ষমতা এখন কার হাতে, আর ক্ষমতার সাথে থাকাই ওদের একমাত্র পেশা। মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো করেই জানতেন যে সিপিএমের এই বিরাট ক্যাডার বাহিনীকে শেষ করার সবচেয়ে সহজ রাস্তা হলো তাদের নিজের দলে টেনে নেওয়া। তাই সেই একই বুথ প্রেসিডেন্ট, সেই একই জোনাল সেক্রেটারি, সেই একই পাড়ার মস্তান, শুধু লাল ঝান্ডার বদলে তাদের হাতে উঠল তৃণমূলের জোড়া ফুল। আর সিস্টেম ঠিক আগের মতোই চলতে লাগলো। প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি তৈরির টাকা এলে 10,000 টাকা পার্টির লোকাল নেতার পকেটে ঢোকাইছিল দস্তুর। অনেক দিনের কাজে হাড় ভাঙা খাটুনির পর মজুরের যে টাকা জুটত, সেখান থেকেও একটা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া হতো। এমনকি কেউ মারা গেলে তার সৎকারের জন্য যে 2000 টাকা বরাদ্দ ছিল, সেখান থেকেও 200 টাকা দাবি করত ওই বুথ প্রেসিডেন্টরা। কেউ যদি নিজের একটা বাড়ি বানানোর স্বপ্ন দেখতেন, তবে তাকে পাড়ার ওই সিন্ডিকেট চালানো ছেলেটির কাছ থেকেই বালি, সিমেন্ট আর ইট কিনতে হতো। অন্য কোথাও থেকে মালপত্র কেনার অর্থই হলো পরের দিন বাড়ির ভিতটুকুও গুড়িয়ে দেওয়া। এগুলো কোনো রটনা বা গুজব নয়, এগুলো বাংলার একেবারে বাস্তব চিত্র, যা সেখানে থাকা যে কোনো মানুষের কাছে জলের মতো পরিষ্কার। এরপর এলো সারদা চিটফান্ড কেলেকাণ্ডি। বাংলার প্রায় 17 লাখ সাধারণ মানুষের জমানো টাকা নিমেষে হাওয়া হয়ে গেল। সর্বস্ব খুইয়ে 200রও বেশি মানুষ আত্মঘাতী হলেন। আর এই সারদা গ্রুপের মালিক সুদীপ্ত সেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন। এই অদ্ভুত কাকতালীয় ঘটনার কোনো পরিষ্কার উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি। নারদ স্টিং অপারেশনে তৃণমূলের 11 জন হেভিওয়েট নেতা, মন্ত্রী আর সাংসদকে ক্যামেরার সামনে নির্লজ্জভাবে টাকা নিতে দেখা গেল।
সবচেয়ে বড় ধাক্কাটা এলো এসএসসি নিয়োগ দুর্নীতির সময়। দেশের অন্যতম বৃহত্তম এই সরকারি চাকরি কেলেঙ্কারিতে দেখা গেল ওএমআর শিট বিকৃত করে মেধার তোয়াক্কা না করে হাজার হাজার অযোগ্য লোককে চাকরি দেওয়া হয়েছে। তৎকালীন শিক্ষামন্ত্রী তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলেন। ইডির তল্লাশিতে তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হল 50 কোটি টাকার নগদ পাহাড় এবং রাশি রাশি সোনা। কলকাতা হাইকোর্ট এক ধাক্কায় 25,000-এর বেশি শিক্ষকের নিয়োগ বাতিল করে দিল। যে ছেলেমেয়েরা বছরের পর বছর নিজেদের ঘাম রক্ত ঝরিয়ে পড়াশোনা করেছিল, তাদের জীবন চোখের সামনে ধ্বংস হয়ে গেল। আর এই সমস্ত অভিযোগের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই মুখস্থ বুলি ছিল, এসব বিজেপির চক্রান্ত। কিন্তু সবচেয়ে বেশি হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটেছিল মহিলাদের সাথে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার সাঙ্গতাঙ্গরা বছরের পর বছর এলাকার মহিলাদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে যে পাশবিক অত্যাচার চালিয়েছিল তা শুনলে শিউরে উঠতে হয়। এই খবর যখন প্রকাশে আসতে শুরু করে তখন শাহজাহান টানা 55 দিন ফেরার ছিল। বাংলার পুলিশ, যা খোদ মুখ্যমন্ত্রীর হাতে থাকা হোম ডিপার্টমেন্টের অধীনে, তারা তাকে খুঁজে পেল না। আর তারপর এলো সেই আরজি কর মেডিকেল কলেজের ঘটনা, যা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল। টানা 36 ঘন্টা ডিউটির পর 31 বছর বয়সী একটি তরুণী চিকিৎসক হাসপাতালের সেমিনার হলে একটু বিশ্রামের আশায় গিয়েছিলেন, আর সেখানে তার সাথে যে বিভৎসতা ঘটেছিল তা বর্ণনা করার কোনো ভাষা নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয়, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে মেয়েটির বাবা মাকে জানান যে তিনি আত্মহত্যা করেছেন। তাদের মেয়ের মৃতদেহ পর্যন্ত ঠিকমতো দেখতে দেওয়া হলো না। প্রমাণ লোপাটে রাতারাতি ক্রাইম সিনের পাশেই শুরু হয়ে গেল নির্মাণ কাজ। আর এই সব কিছুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে একজন মহিলা, যিনি একই সাথে রাজ্যের স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রী, তার মুখ থেকে মন্তব্য এলো যে মেয়েদের রাতে ডিউটি দেওয়া বা বাইরে একা বেরোনো ঠিক নয়। যে নেত্রী নিজের রাজনীতি শুরু করেছিলেন নারী ক্ষমতায়নের কথা বলে, যিনি নিজে পুলিশের লাঠি খেয়েছেন, লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার মুখে এমন কথা। এই প্রথমবার বাংলার রাস্তায় মমতার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত জনজোয়ার দেখা গেল। ডাক্তাররা কর্মবিরতি ডাকলেন, ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ পথে নামল। আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় যা করলেন তা দেখে হাসবো না কাঁদবো মানুষ বুঝতে পারল না। রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, সবকটি পদ যার নিজের অধীনে, তিনি নিজেই রাস্তায় নেমে জাস্টিস বা বিচারের দাবিতে মিছিল করলেন। নিজেরই সরকারের কাছে বিচার চেয়ে তার এই মিছিল ছিল চূড়ান্ত প্রহসন। তবে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু কাজ অবশ্যই করেছেন যা অস্বীকার করার উপায় নেই। তিনি 70টিরও বেশি জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন। কন্যাশ্রীর কারণে মেয়েদের স্কুল ছুটের হার অনেক কমে গেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলাদের হাতে মাসে মাসে টাকা পৌঁছে যাচ্ছে। রূপশ্রীর মাধ্যমে মেয়েদের বিয়ের সাহায্য দেওয়া হচ্ছে। আর 2 টাকা কিলো চাল বাংলার লক্ষ লক্ষ গরিব মানুষের মুখে অন্ন জুগিয়েছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির এই মডেল, যা পরবর্তীতে গোটা দেশের প্রায় সব দলই কোনো না কোনো রূপে গ্রহণ করেছে, তার অন্যতম পথপ্রদর্শক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই প্রকল্পগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হলো এগুলো শুধু দারিদ্র্যকে সামাল দেয়, দারিদ্র্য মোচন করে না। বাংলার শিক্ষিত যুব সমাজ আজ কাজের খোঁজে দিল্লি, মুম্বাই বা ব্যাঙ্গালোরের দিকে ছুটে চলেছে। কারণ এখানে কোনো বড় ইন্ডাস্ট্রি নেই, কোনো নতুন চাকরি নেই, কোনো উজ্জ্বল ভবিষ্যৎ চোখে পড়ে না। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছেন যার বিরুদ্ধে লড়াই করার জন্য একদিন তিনি রাস্তায় নেমেছিলেন। যে বাংলা একসময় সারা ভারতকে পথ দেখাতো, সেই বাংলা আজ নিজেই নিজের হারানো পথ খুঁজছে। সেই অতীত গৌরবের দিকে ফেরার অপেক্ষায় দিন গুনছে। আমাদের একটাই আশা, যে সম্মান এবং যে সমৃদ্ধি বাংলার চিরকালের পাওনা, কোনো একদিন বাংলা ঠিক সেই জায়গায় আবার ফিরে যাবে।